পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করেছে মালিকপক্ষ, ভোগান্তিতে যাত্রীরা। এসে দেখি যে এখন গাড়ি যাবে না, প্রায় এই প্রবলেমগুলো বাসে হতেই থাকে। মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ তাদের কি হয়েছে এটা তো আমাদের এটা সাফার করার কথা না। পূজা উপলক্ষে চড়া ইলিশের বাজার, সরবরাহ কমায় দাম বাড়তি, 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা, পূজার উপকরণের বাড়তি দামে অসন্তোষ। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। সুনামগঞ্জে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা, মেয়ে সহ 3 জনের, পিকআপ চালককে আটক করেছে পুলিশ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী, যেখানে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। শুরুতে যাব মাহবুবের কাছে। মাহবুব, নেতাকর্মীরা কি বলছেন আর বিক্ষোভ কর্মসূচিতে তাদের উপস্থিতি কেমন দেখছেন? যে সামনে আপনি যেমনটি বলছিলেন, এই পিআর পদ্ধতিতে যে নির্বাচনের দাবিতে নাটোর জেলা জামায়াতের যে কেন্দ্রীয় কর্মসূচি তার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এর স্বাধীনতা চত্বরে তারা যে সমাবেশে নাটোর জেলা জামায়াতের আমির তিনি যেটি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে যে জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু হতে দেওয়া হবে না, এবং জাতীয় সংসদ নির্বাচন করতে হলে কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমেই করতে হবে। তারা আরো যেটি জানিয়েছেন যে জাতীয় পার্টি সহ যে 14 দল রয়েছে সেই 14 দলকে কিন্তু নিষিদ্ধ করতে হবে। এছাড়া যারা ভারতে পালিয়ে রয়েছে সেসব তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করতে হবে। সব মিলিয়ে নাটোর জেলা জামায়াত তারা স্বাধীনতা চত্বরে সমাবেশ করার পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে, এবং এই বিক্ষোভ মিছিলে জেলার যে বিভিন্ন জামায়াতের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমাবেশে যোগদান করেন, এবং সমাবেশে যোগদান করার পরে কিন্তু তারা শহরে একটি বিশাল মিছিল বের করে। এই মিছিল নাটোর শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ঘুরে তারা আবার কিন্তু স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। তবে এই সমাবেশে সেখানে জামায়াতের নেতৃবৃন্দ তারা যেটি বলেছেন যে জুলাই যে সনদ সেটি কিন্তু ঘোষণা করতে হবে। এই জুলাই সনদের ভিত্তিতে কিন্তু যে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের পরে কিন্তু সেটি নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে করতে হবে, না হলে কিন্তু এই নির্বাচন করতে দেওয়া হবে না। তারা এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন, এবং তারা আরো যেটি জানিয়েছেন যে জাতীয় পার্টি সহ যারা আওয়ামী সরকারের যে দোসরগুলো ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের যে যারা সহযোগিতা করেছেন, যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি সহ যেসব 14 দল রয়েছে সেই সব 14 দলকে কিন্তু তারা নিষিদ্ধের দাবি জানিয়েছেন এই সমাবেশ থেকে। এবং তারা আরো যেটি জানিয়েছেন যে আগামী দিনে যেসব যারা চাঁদাবাজ রয়েছে সেসব চাঁদাবাজকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সামনে এই ছিল জামায়াতের যে সমাবেশ সেখান থেকে সবকিছু। এবার যেতে চাই একটু কুষ্টিয়াতে, সেখানে আছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। পলাশ, জানাবেন বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সামনে আসলে সকালে 9:30টার দিকে কিন্তু যে জামাতের যে 5 দফা দাবিতে যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু আসলে নেতাকর্মীরা খণ্ডভাবে বিভিন্ন যে এলাকা থেকে কিন্তু তারা খণ্ডভাবে তারা আসেন, এবং কুষ্টিয়ার চোরহাঁস যে এলাকা সেই এলাকায় সেখানে তারা জড়ো হন। এরপরই সেখান থেকে কিন্তু তারা যে
বিক্ষোভ যে মিছিল সেটি আসলে তারা নিয়ে আসেন এবং সেটি আসলে শহরের মজমপুর ঘুরে এবং সেটি কুষ্টিয়ার যে পৌরসভার সামনে এসে সেখানে সংক্ষিপ্ত যে সমাবেশ সেটি আসলে তারা করেন। সেখান থেকে তারা বলছেন যে 5 দফা যে দাবি সেই দাবিগুলো আসলে তারা বলছেন যে জাতীয় সনদের ভিত্তিতে কিন্তু যে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নির্বাচন দিতে হবে এবং যে স্বৈরাচার যে সরকারের যে জুলুম নির্যাতন সেটি আসলে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও যে জাতীয় পার্টি এবং যে 14 দল যে এই যে তাদের যে নিবন্ধন এবং এসহ যে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম সেটি আসলে স্থগিত করতে হবে। এছাড়াও আসলে বিভিন্ন যে দাবি সেই দাবিগুলো এবং এছাড়াও যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেটিও আসলে তারা দাবি জানাচ্ছেন তারা। এবং আমরা দেখেছি যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা সেখানে ছিলেন, তারাও দায়িত্ব পালন করছেন তাদের যে সুশৃঙ্খলভাবে যে তারা সেটি কিন্তু তারা দায়িত্ব তারা পালন করছেন। এছাড়া আমরা দেখেছি যে কুষ্টিয়ার যে জেলা জামাতের আমির কিন্তু সেখানে কথা বলেছেন যে জেলা জামাতের আমির সহ যে এই যে সদর আসনের যে নমিনি আমির হামজা সহ আসলে যে বিভিন্ন যে নেতাকর্মী তারা কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু করতে এবং গ্রহণযোগ্য করতে কিন্তু তাদের যে এই যে কেন্দ্রীয় কর্মসূচি যে বিক্ষোভ মিছিল এটি আসলে তারা পালন করেন। এবং এছাড়াও একটু আসলে তারা বলছেন যে জুলুম নির্যাতন এছাড়া যে দুর্নীতি অনিয়ম দুর্নীতির সাথে যে 5 আগস্ট যে পরবর্তী যে সরকার ছিলেন তাদের যে নির্যাতন সেটি আসলে জুলুম নির্যাতনের সেটি কিন্তু বিচার কিন্তু দৃশ্যমান করতে হবে জাতির সামনে। এরকম বিভিন্ন আসলে দাবি আসলে তারা জানাচ্ছেন। এরকম একটি চিত্র আসলে আমরা দেখছি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সামনে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করেছে মালিক পক্ষ। রাত থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় সড়কে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর শিরোলী বাস স্ট্যান্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন, কয়েকদিন আগে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছিল, এবারে মালিক পক্ষ বন্ধ রেখেছে, এর কারণ কি? সামনে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেই বাস চলাচল কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস ছাড়া বাকি সবগুলো বাস কিন্তু এখানে বন্ধ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে এর আগে বেশ কয়েক দফা মালিক পক্ষের সঙ্গে এখানে যারা শ্রমিক কর্মকর্তা আছেন তারা কিন্তু বসেছিলেন এবং তাদের মাধ্যমে গত 23 সেপ্টেম্বর সিদ্ধান্ত হয় এখানে কর্মচারীদের যে কর্মবিরতি ছিল সেটি তুলে নেওয়া হয় এবং তারা যে পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে তাদের কর্মবিরতিতে ছিলেন সেটি কিন্তু মালিক পক্ষ মেনে নেয়। তার পরবর্তীতে গতকাল রাতে হঠাৎ করে মালিক পক্ষ থেকে এই রুটে যে বাস চলে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। মূলত তাদের যে কারণটি তারা বলছেন, এখানে মালিক পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে শ্রমিকরা বাড়তি যে দাবি দাওয়াগুলো উত্থাপন করছেন সেগুলো আসলে মালিক পক্ষের থেকে কোনোভাবে মেনে নেওয়া সহজ না। তার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যারা যাত্রী ছিলেন গতকাল যারা টিকিট কেটেছেন তারা এসে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারে এসে অবস্থান করছেন এবং এখানে বাস না দেখতে পেয়ে তারা কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়ে গেছেন এবং বেশ কিছু যাত্রী কিন্তু এখান থেকে চলে গেছেন। পরবর্তীতে টিকিট কাউন্টারে যারা কর্মচারী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আমরা মালিক পক্ষ থেকে হঠাৎ এই সিদ্ধান্তের কারণে মূলত আমরা টিকিট যারা কেটেছে তাদের আমরা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। তবে এই বিষয়ে সমাধান কি হবে এই বিষয়ে কিছুক্ষণ আগে যারা শ্রমিক নেতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আমাদের যে যৌক্তিক দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা মূলত মালিক পক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তাদের পক্ষ থেকে আসলে আশানুরূপ কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাচ্ছি না এবং 23 সেপ্টেম্বর তারা জানিয়ে দিয়েছিলেন যে পারিশ্রমিক বৃদ্ধি সহ অন্যান্য যেসব সুবিধা আছে সেগুলো তারা মেনে নেবেন, কিন্তু আজকে 25 সেপ্টেম্বর সেটা কার্যকরী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি, যার কারণেই তাদের জায়গা থেকে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কোনো ধরনের কথা হয়নি এবং তবে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যাতে মালিক পক্ষ দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সঙ্গে কথা বলে বর্তমান যে পরিস্থিতি যাত্রী ভোগান্তির যে অবস্থা চলছে সেটি যাতে নিরসন করে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন। স্বামী, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল বাস চলাচলের সবশেষ পরিস্থিতি। বাস মালিকদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। পূজার আগে চট্টগ্রামের বাজারে চড়া ইলিশ মাছের দাম 1 কেজি
1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। এছাড়া বৈরী আবহাওয়ায় সপ্তাহ ব্যবধানে ময়মনসিংহে চড়া সবজির বাজার 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এদিকে বগুড়ায় বাড়তি মুরগি ও ডিমের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। শুরুতেই যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন ইলিশের সরবরাহ কেমন দেখছেন আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? স্বামী, আপনি জানেন যে কদিন পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইলিশের চাহিদা অন্যান্য সময়ের চাইতে অনেকটাই বেড়েছে, কিন্তু চাহিদা বাড়লেও সে অনুযায়ী মাছের সরবরাহ বাজারে নেই, যার কারণে দামটাও সপ্তাহ ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি ইলিশের দাম। আজকের বাজারের কথা যদি বলি, আমরা 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। 1.5 কেজি ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে আজকের বাজারে 2600 থেকে 2800 টাকায়। আর ছোট আকারের ইলিশ যেগুলো 500 থেকে 600 গ্রাম ওজন, সেগুলো কিন্তু আজকের বাজারে কেজিতে বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন অন্যান্য সময়ের চাইতে বাজারে ইলিশের চাহিদা সরবরাহ অনেকটাই কম। তারা বলছেন যে জেলেরা বড় ইলিশ ধরতে পারছেন না এবং বড় ইলিশ কম ধরা পড়ছে সাগর এবং নদীতে, যার কারণে যে অল্প পরিসরে ইলিশগুলো আসছে সেগুলোর দাম বাড়ছে। একই সাথে আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো যে সরকার ইতিমধ্যে ইলিশ রপ্তানির একটা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু ইলিশ ইতিমধ্যে রপ্তানি হয়েছে, তার প্রভাবটি কিন্তু দেশের বাজারে এসে পড়েছে, যার কারণে বেশি দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যান্য যে মাছগুলো আছে সামুদ্রিক মাছ, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় আকারের যে কোরাল মাছগুলো রয়েছে সেগুলো বাজারে বিক্রি হচ্ছে কেজিতে 800 থেকে 850 টাকায় এবং পোয়া যে মাছ আছে সেগুলো বিক্রি হচ্ছে 450 টাকায়। রূপচাঁদা কিন্তু আকার এবং মান অনুযায়ী বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে। আর মিঠা পানির মাছের সরবরাহ এই চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে, তবে দাম কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। আমরা সেই দৃশ্যগুলো চট্টগ্রামের এই কাজের দেরি সহ অন্যান্য বাজারের খবর নিয়ে জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বাজারে আসলে পূজা উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী যে পরিমাণ সরবরাহ থাকার কথা ছিল সেই পরিমাণ সরবরাহ বাজারে না থাকার কারণেই দাম বাড়তি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর ক্রেতা যারা আছেন তারা বলছেন যে পূজাকে কেন্দ্র করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা দাম বাড়িয়ে দেয়। এবারও তারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন বলছেন এখানকার যারা ক্রেতা তারা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার থেকে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ এবং দামের সবশেষ তথ্য। এবার ময়মনসিংহে যাব সবজির বাজারের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ রহমান। ইমতিয়াজ, জানাবেন কি কি সবজি পাওয়া যাচ্ছে বাজারে আর দাম বাড়ার কারণ কি বলছেন ক্রেতারা? স্বামী, ময়মনসিংহের মেছুয়া বাজারে শুক্রবার আজকে ছুটির দিন, এরকম চিত্র কিন্তু আমরা সচরাচর দেখি না। যত বেলা গড়াচ্ছে ক্রেতা সমাগম বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সবজি একেবারেই বলা যাচ্ছে না। সব ধরনের সবজি কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত আকার প্রকার মানভেদে দাম বেড়েছে। প্রচুর ক্রেতার সমাগম, প্রত্যেকটি দোকানে কিন্তু উপচে পড়া ভিড়। দামাদামিরও কোনো সুযোগ থাকছে না। 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে বিশেষ করে শাক যেগুলো সেগুলো কখনো কেজি দরে বিক্রি হতো না, কিন্তু সাম্প্রতিক সময় সেগুলো কিন্তু সবই কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতার সমাগম এবং বেশ কিছু সবজির দরদাম যদি জানিয়ে দিতে চাই, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, যেটা একটু আগেও বলছিলাম যে চিচিঙ্গা যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 80 টাকা কেজি এবং পাশাপাশি বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ধনেপাতা বিক্রি হচ্ছে 80 টাকা করে এবং লাল শাক যেটা বলছিলাম কেজি, প্রতি কেজি লাল শাক 40 থেকে 45 টাকা করে কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে আরও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে মিষ্টি কুমড়া যেগুলো রয়েছে এক একটি 60 থেকে 70 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, পটল যেটা আগেও বলছিলাম যে 40-45 টাকা করে বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এবং বাজারে সবচেয়ে বেশি যে দাম যাচ্ছে যে সবজিটির, কাঁচামরিচ যেটি গত সপ্তাহ 150 টাকা করে খুচরা বিক্রি হতো, সেটি 190 থেকে 200 টাকার মধ্যে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। ধুন্দল দেখতে পাচ্ছি আমরা, ধুন্দল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এবং যে জালি কুমড়োগুলো রয়েছে, প্রত্যেকটি জালি কুমড়ো গত সপ্তাহ আমরা যখন বাজারে এসেছিলাম তখন আমরা দেখতে পেরেছি
30-40 টাকা 45 টাকার মধ্যে ছিল, সেগুলো কিন্তু এখন 60-65 টাকার নিচে একেবারেই কিনতে পাওয়া যাচ্ছে না। সেই সাথে ঝিঙে দেখতে পাচ্ছি আমরা, ঝিঙে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজি। এবং যেহেতু শুক্রবার, অনেকেই শশা কিনতে যারা আসছেন তারা কিন্তু 60 টাকা 65 টাকার নিচে শশা কিন্তু কিনতে পারছেন না, এবং বেশ চড়া দাম যাচ্ছে। এবং যেটা আগেও বলছিলাম যে যেটা বিক্রেতারা বলছেন যে বৈরী আবহাওয়া, এই বৃষ্টি কারণে বিভিন্ন যে চরাঞ্চল, চরশিকটা, বুড়োর চর, ভাঙাবাড়ি চর, যে চরাঞ্চলগুলো রয়েছে ময়মনসিংহে, সেই চরাঞ্চল থেকে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে চরাঞ্চলের যে সবজিগুলো সেগুলো সরবরাহটা অনেকটাই কমে গেছে, এবং যার কারণে সেই সবজি কমে যাওয়ার কারণে প্রত্যেকটি সবজির কিন্তু দাম বেড়েছে। মোটামুটি বলতে গেলে কচুমুখী এবং পেঁপে ছাড়া সামনে খুব বেশি যে কম দামে কিছু পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। এবং যেটা বিক্রেতারা বলছেন যে আরও হয়তো 15 বা 20 দিন সময় লাগবে। এছাড়া আমরা শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শিম, বাঁধাকপি, ফুলকপি, সেগুলো কিন্তু বেশ চড়া দামে। ফুলকপি 80 টাকা, বাঁধাকপি 80 টাকায় বিক্রি হচ্ছে, এবং শিমগুলো কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে 200 টাকার নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ময়মনসিংহের মেছুয়া বাজারে আজকে শুক্রবার ছুটির দিন প্রত্যেকটি সবজি কিন্তু চড়া দাম যাচ্ছে। 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। শাম্মী, এবার একটু যেতে চাই বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আমরা জানছিলাম ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে সবজি ও মাছের বাজারের খবরাখবর। এবার আপনি একটু জানাবেন মাংস ও ডিমের দরদাম কেমন দেখছেন? হ্যাঁ শাম্মী, আপনি জানেন যে শুক্রবারে বন্ধর দিন কিন্তু একটু বাজারে জনসমাগম একটু বেশি হয়ে থাকে এবং জিনিসপত্রের দামও কিছু কিছু বাড়া কমা হয়ে থাকে। তবে আজকে যে মাংসের বাজার, সেই মাংস কিন্তু বিক্রি হচ্ছে, আজকে গরুর মাংস 750 টাকা করে এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং খাসির মাংস 1100 টাকা। আর এখানে যে মুরগি, সে ব্রয়লার মুরগির দামটা কিছুটা বেড়েছে, এখানে 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে। এখানে 200 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, এবং 300 থেকে 320 টাকা দরে পাকিস্তানি এবং লেয়ার মুরগিটা বিক্রি হচ্ছে। আর এখানে যে ডিমের কথা বলা হচ্ছে, ডিম এখানে খুচরা বাজারে 44 টাকা হালি দরে ডিম বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি ডিমের দাম 11 টাকা। আর গরিবের যে সেই ডিমের দামটি কিছুদিন আগে কিন্তু একটু কম ছিল, অর্থাৎ 15 দিন আগে হালি প্রতি 2 থেকে 4 টাকা কম ছিল, কিন্তু সেই ডিমের দামটা কিন্তু একটু বেড়েছে। আর গরুর মাংসের যে বাজারে এখন গরুর দামটা অনেকটা কম, তবে গরুর মাংসের দাম আগেকার যে দাম রয়েছে সেই দামটি রয়েছে কেজি প্রতি। এইভাবে কিন্তু বেচা কিনা হচ্ছে। আর এখানে হঠাৎ করে যে এর আগে যেটা বলা হচ্ছে মাছ এবং সবজি, এখানে মাছ এবং সবজির দাম দুটোই কিন্তু বাড়িয়ে বিক্রি করা হচ্ছে এবং বেড়েছে। আর মাংসের দামটা খুব একটা তারতম্য হয়নি, তবে আগেকার যে দামটি রয়েছে সে তুলনায় ব্রয়লার মুরগির দাম এবং ডিমের দাম কিছুটা বেড়েছে, এবং গরুর মাংস এখানে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানকার মানুষ তবু বাজার করছে, এবং তারা যেটি বলছেন সাধারণ ক্রেতারা, যে এই যে দাম মূল্যটা যে বৃদ্ধি, সে মূল্য বৃদ্ধি যদি না থাকতো তারা অন্তত তারা সহনীয়ভাবে এখানে তারা কেনাকাটা করতে পারতেন, এবং আমিষের যে চাহিদা সে চাহিদাটা অনেকটা পূরণ হতো। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এখানে দাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের যে সংসারে আয়, সে আয়ের তুলনায় যে মাংস 1 কেজি, 1.5 কেজি কিংবা 2 কেজি কেনার কথা, সেটা কিন্তু কম করে তারা কিনছেন, এবং সেভাবে কিন্তু তারা বাজার করছেন। এইভাবে কিন্তু এখানে বাজারে দরদাম যেমন ওঠানামা করছে, তেমন ক্রেতারাও সেভাবে সহনীয়ভাবে কখনো বেশি কিনছেন, কখনো কম কিনছেন, এইভাবে কিন্তু তারা কেনাকাটা করছেন। যে সামনে এই ছিল আমার কাছে বগুড়ার যে মাংস এবং ডিমের দরদাম তার সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষে খুলনার বাজারে বেড়েছে ফলের সরবরাহ। এতে আমদানিকৃত ফলের দাম কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার ময়লাপোতা ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন পুজো উপলক্ষে বাজারে ফলের বাড়তি চাহিদা রয়েছে কেমন, আর দাম কেমন বেড়েছে? স্বামী, গত আসলে কয়েক মাস ধরেই কিন্তু ফলের দাম অনেকটাই চড়া ছিল, তবে এই কিছুদিন হলো ফলের দাম সামান্য কিছুটা কমেছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে ফলের যে দাম তা সব ধরনের ফলেই কিন্তু কম বেশি করে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ ফলই কিন্তু আমদানিকৃত ফল। এখানে আমদানি বেশ ভালো রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে ইন্দোনেশিয়া, চায়না এবং
ভারত থেকে যে ফলগুলো আমদানি করা হয় সেই আমদানি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, যার কারণে কিন্তু দাম কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে আপনাকে যদি একটু দামের কথা বলি, এখানে মালটা কিন্তু প্রতি কেজি যেটি 400 থেকে 450 টাকা বিক্রি করা হয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 280 থেকে 300 টাকা করে। আপেল প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা, যেটি 400 টাকা করে বিক্রি করা হয়েছিল। যে মালটা কিন্তু আজকে বেদানা কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 400 থেকে 450 টাকা। এছাড়াও কমলা 320 টাকা, আঙুর বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকার মধ্যে। প্রত্যেকটা ফলে কিন্তু দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। সামনে আগামী আর একদিন পরে কিন্তু দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবং এই পূজাতে এই ফলের চাহিদা বেশ ভালোই থাকে এবং এই পূজা উপলক্ষে কিন্তু ফলের বেচা বিক্রি কিছুটা হলেও বেড়েছে। আগামী গত কয়েকদিনের তুলনায় কিন্তু ফলের যে চাহিদা বা ফলের যে বেচা বিক্রি সেটি কিন্তু অনেকটাই বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে প্রতি বছর পূজায় যে পরিমাণ বিক্রি হয় ফল, সে পরিমাণ কিন্তু এখনও পর্যন্ত বিক্রি হয়নি, এমনটাই কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ীরা। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল রয়েছে। প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা দোকানেই কিন্তু ফলের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় ফল কিন্তু এখন বাজারে রয়েছে এবং ফলের যে বেচা বিক্রির যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু অতটাও বাড়েনি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে গত পূজার যে এই আনুষ্ঠানিকতা, এর আগে কিন্তু ফলের চাহিদা কিন্তু একেবারেই ছিল না বললে চলে। মানুষ কিন্তু একেবারে ফল কেনেনি, কারণ অতিরিক্ত দাম ছিল। তবে এখন দাম কিছুটা কমেছে, তাই ফলের বেচা বিক্রিও কিছুটা হলেও বেড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ফলের বাজার থেকে সবশেষ খবর। খুলনা থেকে ফলের বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান। রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে নানা রঙে বর্ণিল হয়ে উঠেছে মন্দির মণ্ডপ। এ নিয়ে আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন মন্দির মণ্ডপে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? সামনে একটু জানিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মণ্ডপগুলোতে রঙের কাজ চলছিল এবং সেই রঙের কাজও কিন্তু ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং যেহেতু রোববার থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আগামী দেখা যাচ্ছে যে আজকের মধ্যে কিংবা কালকের মধ্যেই এই সব ধরনের কাজ যেগুলো রয়েছে সেগুলো শেষ করার জন্য পুরোদমে কিন্তু কাজ চলমান রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে এই মন্দিরটিতে প্রায় সব ধরনের কাজই শেষ, শুধুমাত্র এখন শেষ সময়ের যে কাজটুকু রয়েছে সেই কাজটুকু চলছে। এবং অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে আমরা দেখেছি যে কাজ কিছু কিছু মন্দিরে ইতিমধ্যে রঙের কাজও শেষ হয়ে গেছে, পুরোপুরি আটকানো রয়েছে, আগামীকাল হয়তো সেটি খুলে দেওয়া হবে। এবং যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন, র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কঠোর রয়েছেন এবং তারা বলছেন যে 3 স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই তারা কিন্তু টহল কার্যক্রম তাদের সেটি শুরু করেছে এবং কিছুক্ষণ আগেও আমরা শঙ্করমঠ মন্দিরে দেখেছি যে র্যাবের যে একটি টিম তারা কিন্তু পরিদর্শন করতে এসেছে, সকল ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে কিনা সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করেছিল এবং সাংবাদিকদের সাথে কিন্তু তারা কথা বলেছে। সে সময় তারা জানিয়েছে তারা ইতিমধ্যে 3 স্তরের যে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং আরও জানিয়েছেন যে তাদের টহল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়াও যারা সিভিল পোশাকে থাকবেন তারাও কিন্তু বিভিন্ন মণ্ডপগুলো ঘুরছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে তারা তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু জানি যে যারা কর্তৃপক্ষ রয়েছেন কিংবা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে এবারের দুর্গাপূজা আগামী বেশ কয়েকবারের তুলনায় অনেক ভালোভাবে তারা উদযাপন করবেন, এমনটি তারা জানিয়েছেন। একই সাথে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় পুরো সড়ক, বরিশাল নগরীর যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সজ্জিত করা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এবছর বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এবছর 2টি পূজা মণ্ডপ বেড়েছে গত বছরের তুলনায় এবং জেলায় প্রায় 640টি মন্দিরে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং জেলাতেও কিছুটা বেড়েছে, 38টি মণ্ডপ এবার নতুন করে কিন্তু বেড়েছে যেগুলোতে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে উৎসবমুখর পরিবেশে কার্যক্রম চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুতির। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী, পূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে পূজা ঘিরে শপিং মল, বিপণী বিতান ও হাট বাজারে চলছে কেনাকাটার ব্যস্ততা। তবে সাজসজ্জা সহ প্রায় সব উপকরণের দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পণ্যের সংকট, বাজার মনিটরিংয়ের অভাব আর মূল্যস্ফীতির কারণে বেড়েছে উৎসবের খরচ। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া।
জমে উঠতে শুরু করেছে দুর্গাপূজার আয়োজন। দেবীপক্ষ শুরুর আগেই ধুম পড়ে পূজার সামগ্রী কেনার। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। পূজার প্রায় সব উপকরণ ও দেবীর পোশাক আশাকের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। এতে বাড়তি ব্যয়ের চিন্তা ক্রেতাদের। বিক্রি কমে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরাও। পূজার বিভিন্ন উপকরণ, কাঁসার বাসন, বাদ্যযন্ত্র, প্রতিমার পোশাক সহ সব উপকরণের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। শাখা তো বাড়ছেও, আর সবগুলা মানে ফলা দরিয়া বা ওই যে তামা কাঁসা পিতল আছে না, সবগুলো দামে বাড়ছে। শুধু প্রতিমার সাজসজ্জাই নয়, পূজাকে কেন্দ্র করে নারীদের প্রধান আকর্ষণ শাড়ি ও অলংকারের বাজারেও এখন বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কালেকশন কম আসায় সরবরাহ ও চাহিদার ফারাক বেড়েছে। এতে দামও বেড়েছে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত। টাই বেশি লাগে, তারপরেও আমরা মনে করেন ইয়ে করিয়া লইরাম আর কি। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে এবং তাদের জন্য ভরপুর কেনাকাটা করছি। এবার আসলে ভারতের যে কালেকশনগুলো খুবই কম, আমরা দেশি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। এলসি মানে কম হতে মাল দামের দাম বাড়ছে। কাস্টমাররা তো মানে লাস্টের দিকে সবাই আসে, এখনো বোঝা যাচ্ছে না, তো যতটুকু পাচ্ছি মানে মোটামুটি ভালোই। পূজা কমিটির নেতাদের অভিযোগ, প্রতিমা নির্মাণ থেকে আলোকসজ্জা প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। বাজেট 50% বাড়িয়েও খরচ মেটাতে হিমশিম অবস্থা। গত বছরই আমাদের প্রায় 12 লাখ টাকার মতো আমাদের বাজেট ছিল বা ব্যয় হয়েছে। এই বছর জানি না, আমরা আসলেই একবারে হিমশিম খাচ্ছি। গত বছর যে জিনিসগুলো আমরা যে দামে কিনেছি, এবছর বাজারে গিয়ে আমাদের মাথায় হাত, প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রতিটা জিনিসের দাম। বাজারে লাগামহীন মূল্য বৃদ্ধি, প্রশাসনের নজরদারির অভাব আর ভারতীয় পণ্যের সংকট সব মিলিয়ে পূজার বাজারে খানিকটা অস্থিরতা। এই অবস্থায় প্রশাসনের কঠোরভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। সন্দীপন শুভ, এখন সিলেট। পূজার টানা ছুটিতে কক্সবাজারে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল রিসোর্ট। এছাড়া অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, এখন পর্যন্ত কি পরিমাণে রুম বুকিং হয়েছে আর টানা ছুটিতে কি পরিমাণ বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা? আজকে থেকে মূলত 12 দিনের টানা ছুটি, বিশেষ করে স্কুল কলেজগুলোতে, এবং আগামী 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত আরও 4 দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। সব মিলে এই পুজোর যে ছুটি, এই পুজোর ছুটিকে ঘিরে আসলে এখানে ব্যাপক পর্যটক সমাগমের আশা এখানে ব্যবসায়ীরা করছেন এবং এখন পর্যন্ত 70 থেকে 80% কক্ষ কিন্তু এখানে বুকিং হয়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এবং আজকের কথাও যদি বলি, আজকেও ছুটির দিন হিসাবে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখছি। সৈকত জুড়ে আসলে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং হোটেল রিসোর্টগুলোতেও কিন্তু 80%-এর বেশি কক্ষ বুকিং রয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে পুজোর যে ছুটি, সেটিতেও কিন্তু ব্যাপক পর্যটক সমাগম ঘটবে। এটির পাশাপাশি যে টানা 12 দিনের ছুটি আজকে শুরু হলো, এই ছুটিকে ঘিরেও কিন্তু লোকজনের ব্যাপক সমাগম ঘটবে, তেমনটাই এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে আমরা দেখছি যে কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো রয়েছে, পর্যটন স্পটগুলো ঘিরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এর পাশাপাশি এখানে 5 শতাধিক হোটেল রিসোর্ট রয়েছে, গেস্ট হাউস রয়েছে, এর পাশাপাশি এখানে রেস্টুরেন্ট রয়েছে 150-র বেশি। এই সব ব্যবসা প্রতিষ্ঠান জুড়ে আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যটক সমাগমকে কেন্দ্র করে। এবং আগামীকাল যেহেতু পর্যটন দিবস রয়েছে, এই দিবসটিকে ঘিরেও কক্সবাজারের বিভিন্ন হোটেলে কিন্তু কিছুটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি এখানে সৈকত জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সৈকতে। সব মিলে যে প্রস্তুতি, সেটি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে ব্যবসায়ীদের মতো করে। ব্যবসায়ীরা নিজেদের মতো করে যেভাবে প্রস্তুতি নিয়েছে, তেমনভাবে এখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছে, জেলা প্রশাসন কিংবা ট্যুরিস্ট পুলিশের কথা যদি বলি, তারাও কিন্তু নিজেদের মতো করে এখানে প্রস্তুতি নিয়েছেন। এবং পর্যটন স্পটগুলোর যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি কিংবা তাদের যে পণ্যের যে মজুত করা,
পর্যটকদের বিক্রির লক্ষ্যে, সেটিও কিন্তু তারা করছেন। এবং এখানে যারা এসছেন তারা কিন্তু আজকে যেহেতু আগামী 30 অক্টোবর থেকে এই পর্যটক সমাগমকে পুঁজি করে 30 সেপ্টেম্বর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। এই যে বিশেষ ট্রেন, এটি 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত এই ট্রেনটি চলবে, যেটি ঢাকা থেকে রাত 10:30টায় ছেড়ে সকালে কক্সবাজারে সকাল 6:30টায় পৌঁছাবে বলে এখানে যারা রেল স্টেশনের দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে একটি উৎসব মুখরতা আসলে কক্সবাজারের জন্য অপেক্ষা করছে, সেটি এখানে পর্যটকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনোতোষ বেদজ্ঞ। সুনামগঞ্জে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার কেশবাপ্রিয়া ও তার 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে প্রথমা চৌধুরী এবং সিএনজি চালক সজল ঘোষ। পুলিশ জানান সুনামগঞ্জ থেকে সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজি চালক সজল ঘোষ ও যাত্রী কেশবাপ্রিয়ার। পরে আহত অবস্থায় তার মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ঝুট গুদামের কোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিকে পানি সংকটে দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইফতেখার রায়হানের তথ্য ও ছবিতে বিস্তারিত। চোখের সামনে পুড়ছে স্বপ্ন। ভয়াবহ আগুনের সামনে নিরুপায় মানুষ দাঁড়িয়ে দেখছেন ভস্মীভূত হয়ে যাওয়া স্মৃতিটুকু। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ আমবাগ নজরদিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গোদামে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় ভোগড়া মডার্নের 2টি ও সারাবোর আরও 2টি ইউনিট। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় রাত 11টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত 10টি গোদামের কয়েক কোটি টাকার মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের ভবনের বেশ কয়েকটি শ্রেণীকক্ষ। স্থানীয়রা বলছেন কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ছাড়া আবাসিক এলাকা ও স্কুল ঘেঁষে গোদাম তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিচ্ছু করার নাই। এই পানি দিয়ে কোনো কিছুই করার হবে না। এমনভাবে পাশ থেকে আগুনটা লাগছে, ওই আগুনটা কোনো পরিকল্পিত ছাড়া আর কিছু না। ফায়ার সার্ভিস বলছে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলছেন তারা। প্রায় সময় এখানে আগুন লাগে এবং আগুন লাগলে একই অবস্থা, অনেক কষ্ট করতে হয় পানি নিয়ে আসা। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, যারা অথরিটি তারা যেন এখানে পানির রিজার্ভারের ব্যবস্থা করেন। অন্তত আন্ডারগ্রাউন্ড বড় বড় রিজার্ভারও যদি ফাঁকে ফাঁকে থাকে তাহলে আমরা সেই পানি ব্যবহার করে কিন্তু অগ্নি নির্বাপন করতে পারি। এর আগে গত সোমবার টঙ্গীতে একটি কেমিক্যালের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 ফায়ার ফাইটার নিহত হন। এখন গাজীপুর। টোল আদায়ের নামে নোয়াখালী পৌর এলাকায় সড়কে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। টাকা না দিলে মারধর আর হেনস্থার শিকার হতে হচ্ছে যানবাহন চালকদের। টার্মিনাল ইজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজনের প্রকাশ্যে চাঁদাবাজির দৃশ্য দেখেও নীরব প্রশাসন। ইজারার সবগুলো শর্ত ভঙ্গ হলেও অদৃশ্য কারণে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালী পৌর এলাকায় দিনদুপুরে সড়কে যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি, যেখানে সড়কের প্রায় 13টি স্থান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কয়েক লাখ টাকা। প্রশাসনের নাকের ডগায় টোলের নামে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ যানবাহন চালকরা। তাদের অভিযোগ, টাকা দিতে না চাইলে গাড়ি আটকে রাখা ও মারধরের শিকার হতে হয় তাদের। পৌরসভার নাম করে নেয় আর কি, কিসের জন্য নেয় সেটা জানি না। তার জন্য খুব জোরাজোরি করে, আরো দাবর টাকা না দিলে মারবো, মারধর করবো। আমরা প্রতি জায়গা মাছ দিয়ে শোনাবো রাস্তা, প্রতি জায়গায় আমরা চাঁদা দিত। আমাদের গাড়ি একটা বার করলে 900 টাকা খরচ। বিভিন্ন রকম হেরানি করা হয়, আমাদের গাড়ি আটকায়, আবার
বিভিন্ন রকম করে মারধর করে। আপনার কি করবো, না দিলে তো আমাদের লোক বাড়াবাড়ি করতেছে, কথা বুঝুন না, জামাদারি টানদারি। পৌরসভার টোল আদায়ের নামে এসব টাকা তোলা হলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। শর্ত অনুযায়ী নির্দিষ্ট স্থান ব্যতীত রাস্তায় চলমান যানবাহন থামিয়ে যত্রতত্র টোল আদায় করা যাবে না। কিন্তু ইজারাদারের লোকজন সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের খেয়াল খুশি মতো আদায় করছেন টাকা। নোয়াখালী পৌরসভার তথ্য মতে সিএনজি থেকে আদায়কৃত টোল হার 10 টাকা হলেও নেওয়া হচ্ছে 15 টাকা। অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনো নিয়ম। পৌরসভার টোল আদায়কারী পরিচয়ে যে পোশাক পরে সড়কে চাঁদাবাজি করা হচ্ছে সেটিরও নেই কোনো অনুমতি। এছাড়া মহাসড়কে গাড়ি থামিয়ে অর্থ আদায় না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না তাও। 15 টাকা পৌরসভার আদায় টোল। নোয়াখালী পৌরসভা থেকে ডাক হয়েছে, জরুরি ইসলাম নীতি, এটা তো স্ট্যান্ড থেকে নেওয়ার জন্য বলছি, আর এখন এটা রাস্তা থেকে আমরা নিই। নোয়াখালী কোনো সিএনজির স্ট্যান্ড নেই, আছে শুধু এই প্রতিটা মোড়ে মোড়ে মোড়ে, যেমন সোনাপুরটা আছে, এখানে মাঝিটা আছে, মাঝি কবিরাটটা আছে, কবিরাটে প্রত্যেকটা মোড়ে মোড়ে স্ট্যান্ড আছে। নোয়াখালী পৌরসভার মালিকানাধীন সোনাপুর আধুনিক বাস টার্মিনালটি 2025-26 অর্থ বছরে ইজারা নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সড়কে চাঁদাবাজি ও ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নির্দেশনা দিয়েছি যে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও স্থান থেকে রানিং এর উপরে মহাসড়কে যানজট সৃষ্টি কোনো টোল আদায় করতে পারবে না। আর নির্ধারিত স্থানের বাইরে যদি টোল আদায় করা হয় সেখানে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সোনাপুর আধুনিক বাস টার্মিনালটি চলতি বছরের জন্য 23 লাখ টাকায় ইজারা দেয়া হয়। নাসিম শুভ, এখন নোয়াখালী। ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবছর সৈয়দপুরের তৈরি জ্যাকেটের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন কারখানা মালিক ও ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় 10 লাখ পিস জ্যাকেট তৈরি হয় সৈয়দপুরে। গত বছর ব্যবসা ভালো হওয়ায় এবছর আরও বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা কারখানা মালিকদের। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। শীত মোকাবেলায় পোশাক জগতে বড় একটা অংশ জুড়ে আছে নীলফামারীর সৈয়দপুরে তৈরি জ্যাকেট। প্রতি বছরই পশ্চিমাঞ্চল সহ প্রায় সারা দেশেই লাখ লাখ পিস জ্যাকেট যায় এই সৈয়দপুর থেকে। জুলাই থেকেই এখানকার কারখানায় শুরু হয় জ্যাকেট তৈরির কাজ। তবে এখনও পুরোদমে শুরু না হলেও যত দিন যাবে ততই ব্যস্ততা বাড়বে বলছেন কারিগররা। ছোট বড় প্রতিটা জ্যাকেট তৈরিতে 50 থেকে 90 টাকা পারিশ্রমিক পেলেও মৌসুমে পারিশ্রমিক ঠেকবে 150 টাকায়। অন্যগুলো আছে 110 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে। সাধারণ কারিগর হিসাবে নিম্নতর আয় আমাদের 500 টাকার উপরে হয় না বর্তমান বাজারে আর কি। এই মূল্য যদি একটু বৃদ্ধি হইতো তো মহাজন আমাদেরও কিছু একটু বাড়াই দিত। কাঁচামালের সংকট, দাম বাড়া সহ নানা কারণে কমেছে কারখানার সংখ্যা। বছর দুয়েক আগে শতাধিক কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র 50 থেকে 60টি। এতে জ্যাকেটের চাহিদা পূরণে তাই বাড়তি প্রচেষ্টা কারখানা মালিকদের। বেচাকেনা শুরু হতে দেরি আরও কিছুদিন, তাই তৈরি করা জ্যাকেট আপাতত গোডাউনে স্টক করছেন পাইকারি ব্যবসায়ীরা। আশেপাশের জেলা থেকে কিছু ব্যবসায়ী জ্যাকেট কিনতে আসছেন কিছুটা কম দামে পাওয়ার জন্য। মাল একটু পত্তা দামে কিনতে পারি, বেচার সময় একটু আমাদের লাভ বেশি আসে, আবার পত্তা দামে আমরাও ছাড়তে পারি। কিছু মাল আমি ক্রয় করলাম, আবার জ্যাকেট দেখলাম, কিছুদিনের মধ্যে আবার জ্যাকেট নিয়ে যাব। জ্যাকেট বা অন্যান্য কাপড় সব ধরনের কাপড়ে পাওয়া যায়। বিভিন্ন কারণে কাঁচামালের সংকটে ভুগছেন কারখানা মালিকরা। ঝুট কাপড়ের দাম বৃদ্ধি সহ চীন থেকে যেসব কাঁচামাল আসে সেগুলোর দামও বেশি পড়ছে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। বিগত বছরগুলো আমরা মনে করেন 70-80 টাকা কেজি কিনতাম, এবছর ওগুলো প্রায় 200-220 টাকা কেজি এমন হয়ে গেছে কারখানা বন্ধ থাকার কারণে। ঢাকার অনেক বড় বড় কারখানা বন্ধ আছে বর্তমানে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর জ্যাকেটের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারিতে প্রতি জ্যাকেটে 40 থেকে 200 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। 420 টাকার ফোম 600 টাকা কেনা লাগতেছে এখন। চায়না প্রোডাক্ট, চায়না ইম্পোর্টের উপর নির্ভর করে। সৈয়দপুরের এই জ্যাকেট শিল্পের সাথে জড়িত প্রায় 5000 মানুষ। চলতি বছর জ্যাকেটকে ঘিরে প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। দিনাজপুরের পার্বতীপুরে হয়ে গেল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দার্ন হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছে দেশি বিদেশি 975 জন দৌড়বিদ। 3 ক্যাটাগরির এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। আমিরুল বাপ্পির আরও একটি প্রতিবেদন।
পার্বতীপুরের গ্রামীণ এই পথ রং বেরঙের জার্সিতে যেন প্রজাপতির মেলা। সবুজে ঘেরা মেঠো পথ পরিণত হয় মিলন মেলায়। সৈয়দপুরের আয়োজন হলেও দৌড়ের ভেন্যু নির্বাচন করা হয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। শুক্রবার ভোর 5:30টায় পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। পরে শুরু হয় ম্যারাথন। একই উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি গ্রাম ঘুরে আবার সোনাপুকুর এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। 3 ক্যাটাগরির এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, ম্যারাথনে হার কিংবা জিত নয়, বরং প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। এখানকার আতিথেয়তা, এখানকার রেস ট্র্যাক অসাধারণ লেগেছে। কিন্তু আজকের এই দিনে যারা দৌড়াচ্ছেন জীবনকে অন্যভাবে উপভোগ করবেন। 10 কিলো সম্পূর্ণ করতে পেরেছি, এর জন্য আমাকে খুবই ভালো লাগছে। সুস্থ থাকার মূল মন্ত্র হচ্ছে দৌড় এবং ওষুধবিহীন জীবন গড়ার জন্য হচ্ছে দৌড়। গ্রাম বাংলার যে আবহাওয়া একটা পরিবেশ, এই পরিবেশকে অন্তর থেকে উপলব্ধি করা এবং এটার সাথে মিশে যায় দৌড়ানো একটা আলাদা অনুভূতি। আমি হাফ ম্যারাথনে সেকেন্ড হয়েছি 1 কিলোতে। আমরা অনেক এনজয় করছি প্রথমের দিকে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে চারপাশের মানুষজন আমাদেরকে চেয়ার আপ করছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো চেয়ার আপ করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এই ধরনের ইভেন্টগুলো আসলে নতুন রানার মেক করতে আসলে অনেক হেল্প করে আই থিঙ্ক, এবং আমার ফিউচারে কন্টিনিউ করার ইচ্ছা আছে। রাস্তায় আমাদের ভলেন্টিয়াররা এবং মহল্লার লোকজন, গ্রামের লোকজন যেভাবে সাপোর্ট দিয়েছে, সত্যিকার এটা চমৎকার। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন। আয়োজকরা বলছেন, গ্রামীণ পথে এরকম আয়োজন চ্যালেঞ্জিং। সারা বাংলাদেশ থেকে প্রায় 1000 রানার্স এসেছেন, তার মধ্যে বিদেশীয় কিছু রানার আছেন। আমাদের এখানে বিভিন্ন লোকাল যারা আছেন, আমাদের ল্যাম্প হসপিটাল, আমাদের ইপিজেডে যারা কর্মরত ফরেনাররা আছেন, তারাও এসছেন। সৈয়দপুর রানার্স এ নিয়ে তৃতীয়বার দৌড়ের আয়োজন করল। তৃতীয়বারেই সংগঠনটি পেয়েছে আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা AIMS এর স্বীকৃতি। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী ও বিভাগীয় শহরের পর আজ জেলা উপজেলায় জামায়াতের বিক্ষোভ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি। এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করেছে মালিক পক্ষ। ভোগান্তিতে যাত্রীরা। এসে দেখি যে কোন গাড়ি যাবে না, প্রায় এই প্রবলেমগুলো বাসে হতেই থাকে। মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ তাদের কি হয়েছে, এটা তো আমাদের এটা সাফার করার কথা না। পূজা উপলক্ষে চড়া ইলিশের বাজার, সরবরাহ কমায় দাম বাড়তি। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা। পূজার উপকরণের বাড়তি দামে অসন্তোষ। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে। যে জিনিস আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। সুনামগঞ্জে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা, মেয়ে সহ 3 জনের। পিকআপ চালককে আটক করেছে পুলিশ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।